নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অরুণাচল প্রদেশে ভারত এবং চীনের যে বর্ডার, সেখানে ভারতীয় সেনা এবং চীনের সেনা একেবারে সামনাসামনি মুখোমুখি চলে আসে এবং এক দল অন্য দলকে, মানে দুটো দলই অ্যাকচুয়ালি অপর দলকে ওয়ার্নিং দেয় যে এটা আমাদের জায়গা, এখান থেকে তোমাকে পিছু হটতে হবে। এবং ভারত এবং চীনের সম্পর্ক বর্ডার ইস্যুকে কেন্দ্র করে দ্রুত ডিটোরিয়েট করে। এখন আমাদের যেটা বুঝতে হবে যে ভারত এবং চীনের সম্পর্ক কোন দিকে যাচ্ছে এবং ভারতের কি থ্রেট রয়েছে এই মুহূর্তে অ্যাকচুয়ালি চীনের দিক থেকে। তার আগে আমরা এই পুরো আলোচনাটা করব। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব আজকে আমার এই রকম পোশাকের জন্য। তার কারণ হচ্ছে, অবশ্যই কোনোদিন ক্লাসরুমে আমি এই পোশাক পরে আসি না। আজকে একটা বিশেষ পডকাস্ট এপিসোডের জন্য আমি গেছিলাম সাবর্ণ রায়চৌধুরী বাড়ি। আপনারা অনেকে নাম শুনে থাকবেন। সেই বাড়িরই উত্তরাধিকারী ইতিহাসবিদ স্যার দেবর্ষী রায়চৌধুরীর সঙ্গে একটা পডকাস্টে। সেখানে পুরনো কলকাতার ইতিহাস থেকে শুরু করে দুর্গাপুজোর ইতিহাস, কালীঘাট মন্দিরের ইতিহাস, বহু অজানা তথ্য, এই ধরনের জিনিসপত্র নিয়ে আমাদের আলোচনা হয়েছে। সেটা আশা করছি সপ্তাহখানেকের মধ্যেই চ্যানেলে আমরা আপলোড করব। তো আমার মনে হয়েছে এরকম একটা ঐতিহ্যপূর্ণ বাড়িতে আমি যাচ্ছি পডকাস্ট এপিসোড শ্যুট করতে, এবং যেখানে বাঙালির কলকাতা নিয়ে, দুর্গাপুজো নিয়ে, কালীঘাট মন্দির নিয়ে, তার ইতিহাস নিয়ে কথা হবে। তো সেখানে সেই জায়গায় হয়তো ট্র্যাডিশনাল বাঙালি ড্রেস সেটাই ডিম্যান্ড করে, জসমিন দেশে যদাচারও, এবং সেখানে গোটা পডকাস্ট এপিসোডটাকে, ঐতিহ্যকে সম্মান করতে আমার ট্র্যাডিশনাল ড্রেসই পরে যাওয়া উচিত। এবং যেহেতু সেখান থেকে শ্যুট কমপ্লিট করে আমি আজকে কোনো ক্লাস রাখিনি ইনস্টিটিউটে, স্টুডেন্টদের ক্লাস আগে থেকেই ক্যান্সেল করা ছিল, আমি ডিরেক্ট অফিসে চলে এসেছি এই ভিডিওটা রেকর্ড করে বাড়ি যাব বলে। তো আমি এই ড্রেসেই আজকের এই ভিডিওটা রেকর্ড করতে বাধ্য হচ্ছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। দেখুন, যেটা আমাদের এক এক করে বুঝে নিতে হবে আলোচনার জায়গা কোথায় হয়েছে, কি প্রবলেম হয়েছে। প্রবলেমের শুরুটা হয়েছে, মানে আজকে আমরা এই আলোচনাটা কেন করছি, প্রবলেমের শুরুটা হয়েছে জুলাইতে। আমরা আজকে এই আলোচনাটা করছি কারণ 11ই আগস্ট, ঠিক গত পরশুদিন, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মানে বিদেশ মন্ত্রক থেকে একটা কড়া স্টেটমেন্ট, এবং এমন স্টেটমেন্ট যা একদম ইনার মেসেজ বহন করছে, চীনের জন্য দেওয়া হয়েছে। সেই জন্য আমার মনে হলো যে এখন এই ভিডিওটা করা উচিত, যেহেতু গত পরশুই এই স্টেটমেন্টটা জারি করা হয়েছে। জুলাই মাসে একটা ঘটনা ঘটে। কি ঘটনা? আমাদের ভারতবর্ষের, আপনি একেবারে নর্থ ইস্টের দিকে তাকান ম্যাপে, কোন রাজ্য? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের যে জেলাগুলো আছে তার মধ্যে একটা জেলা হচ্ছে আপার সাবানসিরি। এটা একটা জেলার নাম। আমাদের এখানে যেমন হাওড়া, হুগলি, আপার সাবানসিরি। এই আপার সাবানসিরি যে জেলা, তার আবার ওপরের দিকের একটা জায়গার নাম টাকসিং। এই জায়গাটা একেবারে আমরা বলতে পারি বর্ডার। আমাদের যেমন ভারত বাংলাদেশ বর্ডারে থাকে না পেট্রাপোল সীমান্ত, রাইট? তো এইরকম এই টাকসিং যেটা, এইটা অরুণাচল প্রদেশ চীনের যে বর্ডার, সেই বর্ডারের একটা জায়গা। আমি আপনাকে ম্যাপে দেখিয়ে দেবো, সুবিধা হবে। চলুন ম্যাপে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে অরুণাচল প্রদেশের ম্যাপ। এবার এইটা দেখুন, আপার সাবানসিরি ডিস্ট্রিক্ট। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপার সাবানসিরি ডিস্ট্রিক্ট। আর এর মধ্যে এই যে পয়েন্টটা হচ্ছে, এটা হচ্ছে টাকসিং, একেবারে চীনের বর্ডার লাগোয়া। ঘটনা ঘটেছে এখানে। কি ঘটনা ঘটেছে? এই যে বর্ডার, এই বর্ডারের এরিয়াতে ভারতীয় আর্মিও গেছে প্যাট্রোলিংয়ে এবং চীনের আর্মিও আসে প্যাট্রোলিংয়ে। এবার যখন দুই দেশের সেনাবাহিনী মুখোমুখি চলে আসে, জুলাইয়ের লাস্টের দিকের ঘটনা, তখন ব্যানার প্রোটোকল হয়। ব্যানার প্রোটোকল মানে কি? ব্যানার প্রোটোকল মানে আর্মির একটা টার্মিনোলজি। এটা দুই দেশের সেনাই দুই দেশের সেনাকে ওয়ার্নিং ব্যানার দেখায় যে আমরা অস্ত্র প্রয়োগ করছি না, যেহেতু পারমিশন নেই, এবং আমরা সম্পর্ক ভালো রাখতে চাই, কিন্তু এটা আমাদের জায়গা, তোমরা চলে যাও।
এটাকে বলা হয় ব্যানার প্রোটোকল। জুলাইয়ের লাস্টেই ব্যানার প্রোটোকল দুই দেশের সেনাবাহিনীর মধ্যে হয়। তারপর কি হয়, যেহেতু জায়গাটা অরিজিনালি আমাদের সেনারা ওখানে দাঁড়িয়ে থাকে, চীনের সেনারা পিছু হটে চলে যায়। আমি ভারতীয় বলে এই দাবি করছি তা নয়, প্রমাণ দেখিয়ে দিচ্ছি। দেখতে পাবেন ইন্ডিয়ান আর্মি আর চাইনিজ পিএলএ, ওদের যে আর্মি, পিপল লিবারেশন, তো এই আর্মির প্যাট্রোল ফেস অফ হয় লেট জুলাই 2026-এ টাকসিংয়ে, অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি ডিস্ট্রিক্টে। এরপর কি হয়, ব্যানার প্রোটোকল হয়, এবং তারপর কি হয়, চাইনিজ ইনিশিয়ালি উইথড্রিউ, চায়নার আর্মিরা তখন চলে যায়। এবার যেটা তারপরে ঘটেছে আমি সেটাও বলবো, কারণ আমি তো এখানে আবেগে একদম ফুলে ফেপে উঠে ভারতের গুণগান করতে আসিনি, রিয়ালিটি আমাদের বুঝতে হবে। চলে যায় ভালো কথা, বাট যেটা আমাদের বুঝতে হবে, আগস্টের প্রথম দিকেই দেখা যায় চীনের আর্মি 2-3টে টেম্পোরারি টেন্ট বসিয়ে দিয়েছে ওই এলাকায়, টেন্ট এনে বসিয়ে দিয়েছে। আপনি বলবেন স্যার রেস্ট নিচ্ছিল, ঘুরছিল, তাই বসিয়েছে টেম্পোরারি, মানুষ কি ছাউনি দিয়ে একটু বসতে পারবে না? আপনি কিরকম হৃদয়হীন, আপনি হকার দেখলেই মনে হচ্ছে বলেছেন তুলে দিন তুলে দিন, ওরা একটু বসতে পারবে না? চীনের লোক কোনো টেম্পোরারি টেন্ট খাটাতে পারবে না আমার দেশে, কোনো অবৈধ বাংলাদেশি পারবে না, কোনো পাকিস্তানি পারবে না। আমি হৃদয়হীন, এখানে ভারতীয়রাই থাকবে কেবল। হ্যাঁ, ঘুরতে এসো, পাসপোর্ট ভিসা নিয়ে এসো, নিশ্চয়ই এসো, সব জায়গায় ঘোরো, কোনো অসুবিধা নেই। তো টেম্পোরারি টেন্ট এটাকে মোটেই সহজভাবে নেওয়ার মানে হয় না, যেখানে ভারত এবং চীনের নির্দিষ্ট বর্ডার নেই। হ্যাঁ স্যার, ভারত চীনের নির্দিষ্ট বর্ডার নেই মানে বর্ডার নেই, মানে বর্ডার নেই। ভারত এবং চীনের যেটা আছে ওটা LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, কোনো ইন্টারন্যাশনাল বর্ডার নেই, এটা বুঝুন আগে। এবং LAC মানেই যত রাজ্যের গন্ডগোলের শুরু ওখানে হবে। LAC মানে দুটো দেশই নির্দিষ্ট কোনো ইন্টারন্যাশনাল বর্ডারকে মানেনি, জায়গা ডিসপিউটেড। LACর কনসেপ্ট আমাদের কাছে একরকম, যে এতটা আমাদের, চীনের কাছে আর এক রকম, যে এতটা আমাদের। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল দিয়ে কাজ চলছে, কাজেই এটা একটা বিশাল বড় ফল্ট লাইন ভবিষ্যতের জন্য ভারত চীন সম্পর্কে। এবার এই জায়গাটার জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স আপনি বুঝুন। এই জায়গাটা হাই অল্টিটিউডে অবস্থিত, এই জায়গাটা পাহাড়ি জায়গা, এই জায়গাটা দুর্গম জায়গা, এই জায়গাটা চীনের মতো দেশ যারা আমাদের সঙ্গে অতীতে যুদ্ধ করেছে এবং আমাদের 62,000 স্কয়ার কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে, যারা এই মুহূর্তে আমাদের কম্পিটিটর, তাদের সঙ্গে বর্ডার শেয়ার করে, এই 4টে পয়েন্টে এই জায়গাটা এতটা সেন্সিটিভ হয়ে যায়। বোঝা গেল? এবার এহেন অবস্থায় কি হয়েছে, জুলাইতে ফেস অফ হলো, ব্যানার প্রোটোকল, চাইনিজরা পিছিয়ে গেল। আগস্টে দেখা গেল 2-3টে টেম্পোরারি টেন্ট ওরা পেতে বসে আছে, ওখান থেকে ওদের আবার তোলা হলো। তারপর 6ই আগস্ট আর একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে 36তম মিটিং হয়েছে WMCCর। WM মানে ওয়ার্কিং মেকানিজম, ঠিক আছে? চীন এবং ভারতের মধ্যে যে ওয়ার্কিং মেকানিজম, তার যে কোঅপারেশন, সেইটাকে শর্ট ফর্মে বলা হয় WMCC। WMCCতে থাকে হাই লেভেল আর্মি অফিসাররা, তাদের 36তম মিটিংয়ে এটা কনক্লুশন এসছে, না দুটো দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, আমরা সরে যাচ্ছি। বাট ভারত এটাকে ইজি ভাবে নেয়নি। তার প্রমাণ পাওয়া যায় 11ই আগস্ট, গত পরশুদিন, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের স্টেটমেন্টে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কি স্টেটমেন্ট দিয়েছে? পরিষ্কার অফিসিয়ালি এই স্টেটমেন্ট দিয়েছে। আগে আমাদের কি স্টেটমেন্ট থাকতো? বর্ডারের জায়গায় বর্ডারের সমস্যা থাকবেই, কিন্তু তাই বলে দুটো দেশের ডেভেলপমেন্ট, বিজনেস কোঅপারেশন, বাইলেটারাল টাইজ, এগুলোতে কোনো প্রভাব পড়বে না, এটা থাকতো। এখন আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট হয়ে গেছে, চীন যদি ভারতকে পাশে চাও
সম্পর্কের উন্নতি চাও তাহলে বর্ডারের প্রবলেম মেটাও। বর্ডারে যদি শান্তি রাখো তাহলেই দুটো দেশের সম্পর্ক এগোবে, নচেত নয়। পরিষ্কার মেসেজ দেখিয়ে দিচ্ছি একদম অথেন্টিক ডেটা দিয়ে। দেখুন কি বলছে, সমস্ত নিউজ পেপার কভার করেছে এটাকে। পিস ইন বর্ডার এরিয়াজ, এইটা নিয়ে পরিষ্কার আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কি বলেছে, বলেছে we have also stated that the state of the border affairs will reflect on the state of our larger bilateral ties. বর্ডারে যে অবস্থা থাকবে সেই অবস্থাই রিফ্লেক্ট করবে আমাদের দুটো দেশের সম্পর্কে। মেসেজ ক্লিয়ার না? সম্পর্কের উন্নতি চাইলে বর্ডার ঠিক করো। এবং ভারত কয়েকদিন আগে আর একটা কাণ্ড ঘটিয়েছিল, যেটা আমরা এই চ্যানেলে আমি ভেবেছিলাম একটা শর্ট ভিডিও করব, বাট ওই দিন অন্য ইম্পর্টেন্ট টপিক এসে গেছিল বলে আমি আর করিনি। ব্যাচে ক্লাসে আমি পড়িয়েছিলাম এটা। কি, ভারত অরুণাচল প্রদেশের 27টা জায়গার নতুন নামকরণ করে অফিসিয়াল ম্যাপে সেগুলোকে ডকুমেন্টেড করে দিয়েছে, যেটা দেখে অ্যাকচুয়ালি চীন তেলে বেগুনে জ্বলে উঠেছে যে এই ভারত তো চুপ করে বসে থাকছে না। কারণ হয় কি, এই যে অফিসিয়াল ম্যাপগুলো হয়, এই অফিসিয়াল ম্যাপগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট হয়। চীন এতদিন কি দাবি করত, এই জায়গাটার নাম দেখুন, চাইনিজ নাম এটার, তো এই জায়গাটা তো ঐতিহাসিকভাবে আমাদেরই। তো প্রত্যেকটা গ্রাউন্ডে খেলতে হয় ভারতকে, প্রত্যেকটা জিনিসপত্র পলিটিক্যাল, মিলিটারি, জিওপলিটিক্যাল সব ঠিকঠাক রাখতে হয়, লিগাল। ভারত 27টা জায়গার নিজের মতো নাম দিয়ে, যেখানে একটা জায়গার নাম দিয়ে দিয়েছে শিবাজীনগর, এরকম নাম দিয়ে একটা লেক, সেই লেকটার নাম দিয়েছি আমরা, আমাদের ম্যাপে আপডেট করে দিয়েছি। নাও সেই 27টা জায়গা ভারতের ম্যাপেও আছে অফিসিয়াল। ওরা আগে বলতো ভারতের ম্যাপে কোথায় এই 27টা জায়গা আছে দেখান, নাম নেই, ম্যাপে শো নেই। আমরা ম্যাপে নাম টাম দিয়ে শোকেস করে দিয়ে দিয়েছি। এটার ইম্প্যাক্ট আজকে পাবো না, 30 বছর পর কোনো আইনি লড়াই হলে ভারত এটাকে প্রমাণ হিসেবে তখন দেখাতে পারবে, যেই তো আমাদের নাম ছিল, আগে থেকেই ছিল। তো চীন এটা বুঝে গেছে যে ভারত কি চালতে চাইছে, ভারত বসে নেই। ভারতের একটা টিম অরুণাচল প্রদেশের ওপর কাজ করছে, যার ফলে চীন রিয়াক্ট করে ফেলে এবং রিয়াক্ট করে আবারও হালকাভাবে কেস খেয়ে যায়, যদি আমি আনঅফিসিয়াল ল্যাঙ্গুয়েজে বলতে চাই। তো এবার কথা হচ্ছে, ভারত হঠাৎ করে রিস্ক নিচ্ছে কেন? ভারতের সমস্যার শেষ নেই, পাকিস্তান সমস্যা, বাংলাদেশ সমস্যা, আমেরিকা সমস্যা, তেল গ্যাসের সমস্যা, এর মধ্যে ভারত এইসব রিস্ক নিচ্ছে কেন চীনকে নিয়ে? চীনের সঙ্গে তো রাশিয়ার মধ্যস্থতায় এবং আমেরিকার কাছ থেকে ধাক্কা খেয়ে ভারত চীন ভালোই কাছাকাছি এসে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে। তো ভারত আরো অ্যাগ্রেসিভ কেন হচ্ছে চীনের ওপর? কারণ ভারত একটা কথা বুঝে গেছে, ভারতের যে নির্দিষ্ট টিম অফিসারদের যারা চীনকে নিয়ে অল টাইম কাজ করছে এবং রিপোর্ট বুক আপডেট করছে, যে চীন এখন প্রচন্ড চাপে আছে, এই মুহূর্তে ভারত একের পর এক স্টেপ চেলে নিতে পারে। যখন চীন স্ট্রং থাকবে তখন ভারত এগুলো করতে পারবে না। শত্রু যখন চাপে আছে তখন এগিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। কি নিয়ে চাপে আছে চীন? চীন একটা জিনিস খুব ভালো করে বোঝে, সেটা হচ্ছে ইউএসএ পৃথিবীর সুপার পাওয়ার, আমরা সবাই জানি, আজ অবধি এটা অস্বীকার করার জায়গা নেই। ভবিষ্যতে হয়তো থাকবে না, তখন আমরা বলতে পারি। ইউএসএর নাম্বার 1 টার্গেট বা এনিমি হচ্ছে চীন। চীনের থিঙ্ক ট্যাঙ্ক এবং জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা এবং চীনের সরকার এটা খুব ভালো করে বোঝে। এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স পড়ার দরকার নেই, হিসেব ক্লিয়ার। নাম্বার 1-এর শত্রু সবসময় নাম্বার 2ই হবে। এই জন্য এক সময় আমেরিকা বনাম রাশিয়া ছিল, রাশিয়া যতদিন যাচ্ছে ডিটোরিয়েট করছে, চীন নিজেকে ইকোনমিক্যালি মিলিটারি পাওয়ারে 2 নম্বরে নিয়ে এসছে। তো আমেরিকার ডিরেক্ট শত্রু, একদম ফার্স্ট শত্রু অবশ্যই চীন। এবং আমেরিকা খুব ভালো করে একটা কথা বুঝে গেছে যে আমেরিকা চীনের ব্যাপারে দেরি করে ফেলেছে, চীনকে অনেক আগে থেকে আটকানো উচিত ছিল। এখন চীনকে আটকাতে পারছে না আমেরিকা, এবং চীন নিজের সোসাইটিকে এমনভাবে আমেরিকার থেকে কাট আউট করে রেখেছে যে আমেরিকা চিরাচরিত পদ্ধতিতে যেভাবে পৃথিবীর বাকি দেশে গন্ডগোল পাকিয়ে সেই দেশটাকে পিছিয়ে দেয়,
চীনের ক্ষেত্রে আমেরিকা সেটাও পারছে না। তো আমেরিকাও কিন্তু চীনের ব্যাপারে মরিয়া হয়ে উঠছে কি করে চীনকে আটকানো যায়। চীন এটা খুব ভালো করে জানে এবং চীন এটাও খুব ভালো করে বোঝে যে আমেরিকা লুফে নেবে ভারতের অফার যদি ভারত একবার বলে যে আমেরিকা চলো তোমার দিকে আছি আমরা চীনের বিরুদ্ধে। আমেরিকা ভারতের থেকে এটাই শুনতে চায়। ভারতের কোনো সরকার বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আম আদমি পার্টি, কোনো সরকার যদি আমেরিকাকে একবার বলে না যে আমরা তোমাদের হয়ে কাজ করব চীনের বিরুদ্ধে, আমি আর তুমি একসঙ্গে আছি, সেই সরকারকে আমেরিকার সিআইএ এই প্রমিসও করে দিতে পারে যে নেক্সট 50 বছর ভারতে তোমার সরকার পড়তে দেব না, এত টাকা ঢালবো, এত প্রচার করব, গোটা সোশ্যাল মিডিয়ার ন্যারেটিভ এমনভাবে সেট করে দেবো, খালি ব্যাস এটুকুই চাই, চীনের বিরুদ্ধে আমার সঙ্গে থাকো। কারণ চীনকে কন্ট্রোল করতে লেট করে ফেলেছি। এখন চীনের লাগোয়া একটাই বড় দেশ আছে ভারত, যারা চীনের সঙ্গে বাউন্ডারি শেয়ার করে, যারা যদি আমাদের সঙ্গে মিলেমিশে কাজ করে আমরা চীনকে আটকে দিতে পারবো। আমেরিকা এই কথাটাই অ্যাকচুয়ালি ভারতের থেকে শুনতে চায়। তাই ভারতকে এত চাপ দেয় যাতে ভারত বাধ্য হয়ে এটা ভাবে দূর ভাই আমাদের তো কোনো ক্ষতি নেই যদি আমরা আমেরিকার দিকে সরে যাই, বরং আমেরিকা আরো টাকা দেবে, আরো সাপোর্ট দেবে, সরকারের স্টেবিলিটি দেবে, পাকিস্তানের থেকে সাপোর্ট হয়তো তুলে নেবে আমেরিকা, জাস্ট চীনের বিরুদ্ধে চলে যেতে হবে আমেরিকার সঙ্গে। চীনের বিরুদ্ধে আমাদেরও অ্যাজ কিছু করতে হবে না, আমাদের জমি ইউজ করে আমেরিকা কিছু করবে এবং আমাদের আর্মি চীনের পাশে থাকার কারণে যে ইন্টেলিজেন্সগুলো গ্যাদার করতে পারবে সেগুলোকে জাস্ট আমেরিকাকে দিয়ে দিলেই হবে। আমেরিকার জন্য এর থেকে বেশি ভারতকে কিছু করতেও হবে না। কিন্তু ভারত সেটা করে না একটাই কারণে, যে আমেরিকার স্যাটেলাইট স্টেট একবার আমরা যদি হয়ে যাই আমরা আর কোনো দিন মাথা উঁচু করে নাম্বার 1 হতে পারবো না। আমরা আজীবন আমেরিকার স্যাটেলাইট স্টেট হয়েই বেঁচে থাকব এবং সেটা 70, 75, 100 বছর ভালো লাগতে পারে, তারপরে লং টার্মে গিয়ে ভারত শেষ হয়ে যাবে। এখন যদি নেতারা সিদ্ধান্ত নেয় আরো 3-4টে প্রজন্ম ভালো থাকবে ভারতে, মানে আয়েসে থাকবে, কোনো অভাব অভিযোগ কিছু হবেই না, তারপর ভারত শেষ হয়ে যাবে। আপনি জাপানকে দেখে নিন, আমেরিকার স্যাটেলাইট স্টেট হয়ে আছে, রিল্যাক্সে আছে, কিন্তু আমেরিকা ওদের আর্মি তৈরি করতে দেয়নি, বলেছে আমরা আছি, আমরা সামনে নিচ্ছি, তুমি রিল্যাক্স কর। আপনি ইউরোপকে দেখে নিন, রিল্যাক্সে আছে, কিন্তু ইউরোপকে আর্মি তৈরি করতে দেয়নি আমেরিকা, বলছে আমরা আছি, আমরা দেখে নিচ্ছি, তুমি রিল্যাক্স করো। এখন জাপান থেকে ইউরোপ সবাই বুঝেছে বাবা আমেরিকা তো মাথার উপর থেকে চলে যাচ্ছে, এবার আমাদের কে রক্ষা করবে, আমরা তো এতদিন নিজেদের তৈরি করিনি, আমেরিকার স্যাটেলাইট স্টেট হয়ে থেকেছি। ভারত, আমি ভারতের যে সমস্ত অফিসাররা, যে সমস্ত নেতা মন্ত্রীরা, যে সমস্ত বিরোধী নেতা মন্ত্রীরা, যারাই যে যেখানে আছে, এই সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যত প্রবলেম হোক আমরা আমেরিকার স্যাটেলাইট স্টেট হব না, তাদের প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। তাদের লাইফ সেট হয়ে যেত আমেরিকার সঙ্গে সমঝোতা করে নিলে, আমাদেরও এখন 3-4টে প্রজন্ম সেট হয়ে যেত, তারপর দেশটা আর থাকতো না। এবার চীনের মাথায় এই ভয়টা আছে যে ভারত যদি একবার চলে যায় আমেরিকার দিকে আমি শেষ, ভারত আর আমেরিকা মিলে আমাকে নামিয়ে দেবে, আমাকে উঠতে দেবে না। তাই চীন কোনোভাবেই রিস্ক নিতে পারবে না যে ভারতের সঙ্গে সম্পর্ক এতটা খারাপ করে ফেলি যে ভারত আমেরিকার লবিতে চলে যায়। ভারত চীনের এই দুর্বলতাটাকে ভালো করে বোঝে এবং চীন যে এই দুর্বল মুহূর্তে আছে এটাকেই এনক্যাশ করে ভারত চাইছে তার লং স্ট্যান্ডিং যে কাজগুলো করার সেগুলো করে নিতে। তারই একটা পার্ট অরুণাচলের 27টা জায়গার নাম ম্যাপে আপডেট করে দেওয়া। এবং ইন্ডিয়ার স্ট্র্যাটেজি কি? ইন্ডিয়ার স্ট্র্যাটেজি ক্লিয়ার, চীনকে এইটা মেসেজ দিয়ে চাপে রাখা, যাব নাকি আমেরিকার লবিতে, আমাদের তো লাইফ সেট, কিছু হারানোর নেই, বোঝো। আর আমেরিকাকে এই মেসেজ দিয়ে চাপে রাখা, নাম্বার 1 আছো সবই তো ঠিক আছে, বাট নাম্বার 2 আর নাম্বার 3 চীন আর ভারত যদি মিশে যায় নাম্বার 1 সামলাতে পারবে তো একা? এই ব্যালেন্সের কাজ অসাধারণভাবে ভারত করে চলেছে। চ্যালেঞ্জ অনেক, বাট তার মধ্যেও
এখনো অবধি তো ঠিকঠাক ভাবে করে চলেছে। এবং এই যে আমরা করতে পারছি, ইন্ডিয়া যে নিজের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারছে চীনের ব্যাপারেও, কিরকম চেঞ্জ করতে পারছে আমি একটু বলে নিই। ভারতের ঘোষিত, এর একদম ঘোষিত, ঠিক আছে, লোকসভায় পার্লামেন্টে একদম স্পিচ আছে মন্ত্রীর, ভারতের ঘোষিত স্ট্র্যাটেজি ছিল আজ থেকে 15-20 বছর আগে, যে নর্থ ইস্ট বা চীনের লাগোয়া যে আমাদের বর্ডার স্টেটগুলো আছে সেখানে আমরা কোনো উন্নয়ন করব না বর্ডার এরিয়ায়। কেন? চীনের আর্মি দখল করে নিতে পারে বর্ডার এরিয়া, এবং সেইখানে যদি রাস্তাঘাট থাকে আর্মি চীনের ওই রাস্তা দিয়ে আরো দ্রুত ভারতে ঢুকে পড়তে পারে। ওই জন্য আমরা ওখানে সব ভাঙাচোরা করে রেখে দেবো যাতে চীনের ট্যাঙ্ক, আর্মির গাড়ি এগুলো ঢুকতে না পারে। ওটা আমাদের স্ট্র্যাটেজি ছিল 15-20 বছর আগে। এখন আমাদের স্ট্র্যাটেজি কি হয়েছে নর্থ ইস্টে, বাকি চীনের লাগোয়া জায়গাগুলোয় আমরা চীনের সঙ্গে টক্কর দিয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করব যাতে আমাদের আর্মি পৌঁছে যেতে পারে এবং চীনের আর্মির চোখে চোখ রেখে কথা বলতে পারে ওইখানে দাঁড়িয়ে। একটা দেশ নিজের স্ট্র্যাটেজিকে এইভাবে তখনই বদলাতে পারে যখন তার ইকোনমি সেই লেভেলে স্ট্রং হয়। আপনি দেখুন আজকে চীন এই যে হম্বিতম্বি করতে পারে সারা পৃথিবীতে, তার কারণ আগে চুপচাপ ও নিজের ইকোনমিকে ওখানে নিয়ে গেছে, এখনো নিয়ে যাচ্ছে। ভারত মাঝখানে এতগুলো যুদ্ধ লড়েছে, চীন লাস্ট কত বছর কোনো যুদ্ধ করেনি খেয়াল করে দেখুন তো। যে করে হোক কোনো না কোনো যুদ্ধ থেকেও বেঁচে এসছে, যুদ্ধে জড়াবো না। ভারতের সঙ্গেও যে যে ব্যাপার নিয়ে ডিসপিউট, চীন এই মুহূর্তে ভারতের থেকে সামরিক শক্তিতে অনেক এগিয়ে, ভারতের সঙ্গে যুদ্ধে জড়াচ্ছে না, কারণ চীনের কাছে ক্লিয়ার যে ইকোনমি নষ্ট করলে হবে না, কোনোভাবে এখন আমি যুদ্ধে জড়াবো না। যেটা বলছিলাম যে চীন নিজের ইকোনমিকে এই জায়গায় আগে লাস্ট 30 বছরে নিয়ে এসছে বলে আজকে চীন এই কথাগুলো সারা পৃথিবীতে মোটামুটি একটা অল্টারনেটিভ গ্লোবাল পাওয়ার হিসেবে উঠে আসতে পারছে। ভারত এখন রয়েছে প্রিপারেশন ফেজে, যার রেজাল্ট আমরা দেখতে পাবো 5-10টা বছর পর। কিরকম? ধরুন রাম একটা ছেলে ফার্স্ট হয় আর শ্যাম একটা ছেলে, ও রামের থেকে অনেকটাই কম নাম্বার পায়, কিন্তু 1 বছর যে ক্লাসরুমে ক্লাস হচ্ছে আমরা টিচাররা দেখে তো বুঝতে পারি যে স্যামের প্রিপারেশন হেভি চলছে, ডেলির পড়া ডেলি করছে, ক্লাস কামাই করছে না, হোমওয়ার্ক করে আনছে, রোজ বেশ কিছু অঙ্ক, রিজনিং, ইংরাজি সলভ করে আনছে। রাম ল্যাদ খেয়ে গেছে, পরীক্ষা হতে এখনো 3 মাস দেরি। আমি রেজাল্ট তো দেখতে পাচ্ছি না, রেজাল্ট অনুযায়ী লাস্ট ইয়ারের রেজাল্টই রাম এগিয়ে শ্যাম পিছিয়ে, বাট আমার কনভিকশন চলে এসছে যে এবারের পরীক্ষায় শ্যাম ফার্স্ট হয়ে যাবে, রাম সেকেন্ড হয়ে যাবে। সেটা যতক্ষণ না পরীক্ষা হচ্ছে তো বোঝানো সম্ভব নয়, বাট প্রিপারেশন দেখে এটা তো বোঝা যাচ্ছে। চীন আজকে যেখানে এসছে রাতারাতি আসেনি, তার আগে চীনের 30 বছরের প্রিপারেশনটা ছিল, অধ্যবসায় ছিল, সাধনা ছিল, স্ট্রাগল ছিল। সেই স্ট্রাগলের মধ্যে দিয়ে এখন ইন্ডিয়া যাচ্ছে। না স্যার আপনি ইন্ডিয়ান বলে আবেগে কথা বলছেন, আজ অব্দি বলিনি। তাহলে বলতাম না যে চীনের লোকেরা টেন্ট বানিয়ে নিচ্ছে এখানে এসে, খালি বলতাম সব আমরা জিতে যাচ্ছি, আবেগে চলতাম। তথ্য দিয়ে বলি, দুটো নতুন তথ্য দিই। ভারতের প্রিপারেশন ফেজ, ডেটা মিথ্যে কথা বলবে না, যে কেউ চেক করে নিতে পারেন, ওপেন চ্যালেঞ্জ। ভুল পেলে আমার চ্যানেলের নামে কেস করে দিন, একদম মানহানি না, কি কি হানির কেস করবেন করে দিন যে মিথ্যে তথ্য দিয়েছে। অ্যানুয়াল জিডিপি গ্রোথের ভারত এবং চীনের লাস্ট 30 বছরের তুলনা আমি করেছি গ্রাফের মাধ্যমে। এই যে গেরুয়া এটা চীন, আর এই যে নীল এটা হচ্ছে ভারত। গেরুয়াটা চীন, ঠিক আছে। আমি শুরু করেছি 1995 নাগাদ থেকে, 1996 থেকে, লাস্ট 30 বছর, 1996 থেকে 2026। গেরুয়া সব সময় নীলের থেকে ওপরে, খালি একটাই সময় এসেছিল ওই 1999-তে, সেই সময় দেখুন ভারত ওপরে চলে গেছিল গ্রোথের রেটে।
চীন নিচে নেমে এসেছিল, বাকি অল টাইম গেরুয়া আমাদের থেকে অনেক ওপরে। গেরুয়া এখানে 7.5-এরও ওপরে, 8-9, ভারত সেখানে 3-3.5। গেরুয়া এখানে 14.2, ভারত তখন 7.5-এর একটু ওপরে, মানে ভারতের ডবল প্রায় গেরুয়া, মানে চীন। দেখুন অল টাইম এই চলছে এই চলছে, গেরুয়া ওপরে। এই সময়টা দেখুন 2014 সাল, 2015, তার আগের বছরই ধরবো আমি 2014, চীন এবং ভারত একই লাইনে চলে এলো 7.4% গ্রোথ। ইতিহাসে অনেক দিন পর প্রথমবার এই ঘটনার পর। এবং এই সময় থেকে দেখুন ভারত ইয়ার অন ইয়ার গ্রো করতে শুরু করলো, চীন পিছিয়ে পড়তে শুরু করলো। আবার এই যে জায়গাটা, এই জায়গাটা চীন আর ভারত একই হয়ে গেল। এই ড্রপটা এসেছিল 2020-তে। এটা কোন সময়? এটা কোভিডের সময়, করোনা। চীনও নেমেছে, ভারত হু হু করে মারাত্মক নেমে গেছিল। চীন নেমেছিল 2.5-এর নিচে, ভারত তো একেবারে মাইনাসে চলে গেছিল। কিন্তু তার পরের বছরেই 2021 থেকে যে কামব্যাকটা হলো, আবার ভারত নীল এগিয়ে গেল। এবং তারপর থেকে দেখুন কন্টিনিউ ভারতই ওপরে রয়েছে 2026 পর্যন্ত, যেটা কিন্তু 2014-র আগে মাত্র একবার অঘটনটা ঘটেছিল চীনের। চীন ভারতের নিচে নেমে গেছিল। 2014-র পর এই অঘটন চীনের বেশিরভাগ বছরে ঘটেছে, কম বছরেই এইটা, এই 2-3টে বছরেই খালি ভারতের ওপরে ওরা থাকতে পেরেছে। তার মানে ডেটা বলছে গ্রোথ রেট অনুযায়ী ভারত স্পিড নিচ্ছে। এবার চীন আমাদের থেকে এত এগিয়ে আছে, একদিনে কি আমরা টপকে যাব? না। কিন্তু এই যে প্রিপারেশন ফেজ চলছে, এর রেজাল্ট 3 মাসে পাওয়া যাবে না, জিওপলিটিক্সের রেজাল্ট পেতে 5-10 বছর লাগে। একদম রিয়েল লাইফ বুঝবেন যদি আমি একটা ডেটা দেখাই, এসব ছাড়ুন তথ্য গ্রাফ, এর থেকে বড় ডেটা হয় না যদি রিয়েল লাইফ বুঝতে চান। আমি সার্চ করছিলাম যে আন্ডার কনস্ট্রাকশন, আমি সবসময় বলি না যে একটা বাড়ি তৈরি হতে গেলে ফাইনাল সাজানো গুছানো তো লাস্ট 3 দিনের কাজ, তার আগে 3-4 বছরের কাজ হয়। ভিত হচ্ছে, দেওয়াল উঠছে, ছাদ হচ্ছে, দরজা জানলা লাগছে। সেই সময় আপনি থাকতে পারবেন না, রেডি হয়নি। কিন্তু যে রেডিটা হচ্ছে না, একবার হয়ে গেলে 2-3 প্রজন্ম ওখানে বাস করতে পারবে, আর মাথায় ছাদ নিয়ে চিন্তা নেই। বাট একটা বাড়ি তৈরিতে যদি 1 কোটি টাকা লাগে, আপনার হয়তো 90 লাখ টাকা খরচ হয়ে গেছে, কিন্তু তখন আপনার বাড়িটা হয়নি থাকার মতো, কারণ ইলেকট্রিক লাইনটা হয়নি। ইলেকট্রিক লাইন হতে হয়তো 50,000 টাকা খরচ, আপনি তার আগে 90 লাখ খরচ করে রেডি করে ফেলেছেন, বাট আপনার বাড়ি তো রেডি হয়নি। তাই বলে কি আপনার 90 লাখ খরচটা বৃথা? ভিত তৈরি হচ্ছে, ওটাই আসল। তো আমি সবসময় বলি যে কোনো দেশ আন্ডার কনস্ট্রাকশন কি রয়েছে সেটা বোঝা খুব দরকার, তবেই বোঝা যাবে 5 বছর পর দেশটা কোন দিকে যাবে। আপনি এখন চীন, দুবাই, আমেরিকা এইসব দেশের শহর ভাবলেই কি ভাববেন? উঁচু উঁচু বিল্ডিং শহর। 5 বছরে কি হবে অবস্থা পাল্টাবে দেখবেন। অফিসিয়াল গুগল থেকে ডেটা, আপনি নিজে সার্চ করে দেখে নিতে পারেন। পৃথিবীর টপ 10টা শহরের নাম আমি খুঁজছিলাম যেখানে স্কাই স্ক্র্যাপার্স তৈরি হচ্ছে, তৈরি হয়ে যায়নি, তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। স্কাই স্ক্র্যাপার্স মানে যেসব বিল্ডিং এর হাইট 150 মিটারের ওপরে। 150 মিটার মানে মোটামুটি, আমি সহজ করে বলছি, মোটামুটি 1 মিটারে 3 ফুট আমরা ভাবতে পারি। মানে যেসব বিল্ডিং এর হাইট 450 ফুটের ওপরে, একতলা মোটামুটি 10 ফুট হয়, তার থেকে বেশি হয় না, মানে 45 তলা প্লাস বিল্ডিং। সেই বিল্ডিং গুলোকে বলা হয় স্কাই স্ক্র্যাপার্স, একদম আকাশ ছোঁয়া, গগনচুম্বী। ওই বিল্ডিং নিশ্চয়ই একটা গরিব দেশে হবে না, সেই দেশে হবে না যেখানে ইকোনমি ডুবছে, কারণ সেই লেভেলের ইনভেস্টমেন্ট চাই। সেখানে ফ্ল্যাটগুলো তারা কিনবে যাদের সেই লেভেলের টাকা আছে। 1 নাম্বার ভারত। ভারতের একটা শহর যেখানে 306খানা এই মুহূর্তে স্কাই স্ক্র্যাপার তৈরি হচ্ছে, নতুন 306টা।
সেকেন্ড আবার ভারত, হায়দ্রাবাদ 198টা তৈরি হচ্ছে এই মুহূর্তে। থার্ড আবার ভারত, গোটা পৃথিবীতে 1 2 3 ভারত ভারত ভারত, গুরগাঁও 170টা তৈরি হচ্ছে। ফোর্থ রাশিয়া, ফিফথ আবার ভারত, সিক্সথ চীন, সেভেন্থ দুবাই বড় বড় বিল্ডিং, এইটথ চীন, নাইন চীন, 10th আবার ভারত, নভি মুম্বাই। তার মানে 1 2 3 5 আর 10, প্রথম 10টার মধ্যে 5টা তো ভারতের শহর গোটা পৃথিবীতে। তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে পজিশন ভারত নিয়ে রেখেছে, এবং ফার্স্ট সেকেন্ড থার্ড মিলিয়ে এতগুলো নাম্বার, পরের গুলো যোগ করে অত সংখ্যা হবে কিনা ঠিক নেই। এর থেকে বড় রিয়েল লাইফ এক্সাম্পল কিছু নেই কোন দেশ পৃথিবীতে এগোচ্ছে এটা বোঝার জন্য। একটা বিল্ডিং তৈরি হচ্ছে মানে একটা বিল্ডিং তৈরি হচ্ছে না, দেশের উন্নতির প্যারামিটার ওটা, দেশের ইকোনমিক কর্মকাণ্ড কোন দিকে যাচ্ছে। এখানে যদি 306টা টাওয়ার হয় খালি মুম্বাইতে, এক একটা টাওয়ারে যদি 50টা করে ফ্ল্যাট থাকে, তাহলে এখানে 1500টা ফ্ল্যাট আছে। স্কাই স্ক্র্যাপার বিল্ডিং মানে সেই ফ্ল্যাটগুলোর দাম 4 কোটি 5 কোটি করে। তাহলে নিশ্চয়ই যে প্রমোটার ইনভেস্ট করছে সে জানে 5 কোটি টাকা দিয়ে 1500টা লোক মুম্বাইতে ফ্ল্যাট কেনার জন্য রেডি আছে। মার্কেট রিসার্চ না করে তারা নেমে যায়নি। আর কিছু বুঝতে হবে না দেশের উন্নতি নিয়ে। স্যার গ্রাউন্ড রিয়ালিটি তো অন্য কথা বলছে, আরো 5 থেকে 10 বছর বলবে, তারপর এইগুলো গ্রাউন্ড রিয়ালিটি হিসেবে চলে আসবে। বোঝাতে পারলাম কিভাবে ডেটা রিসার্চ করতে হয় এবং বুঝতে হয় ইন্ডিকেশন কোন দেশ কোন দিকে যাচ্ছে। এবার আমি একটাই কথা বলবো যে চীনের সঙ্গে কোনো যুদ্ধ হবে না, ভারতও করতে চায় না, চীন তো আরো বেশি করে চায় না। ভারত জাস্ট চীনের এই দুর্বলতার সুযোগটাকে নিয়ে কিছু কিছু ছোট ছোট স্টেপ এগিয়ে নিতে চাইছে। এবং এই যে প্রোগ্রেস ডেভেলপমেন্ট, আমি আপনাদের প্রত্যেককে আহ্বান জানাবো এই ডেভেলপমেন্টে, এই মুভমেন্টে জয়েন করার জন্য। এই মুভমেন্টে জয়েন করুন এবং 16ই আগস্ট থেকে জানেন নিশ্চয়ই আমাদের এই ঐতিহাসিক কোর্স শুরু হচ্ছে জেনারেটিভ এআই লাইভ ব্যাচ, যেখানে গ্লোবাল এআই টুলস ব্যবহার করে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে বাংলাতে কালচারালি রেলিভেন্ট কন্টেন্ট তৈরি থেকে শুরু করে রিজিউম বিল্ডিং থেকে, লিঙ্কডইন অপটিমাইজেশন থেকে, পার্সোনাল ব্র্যান্ডিং থেকে, জেন এআই কনসালটেন্ট থেকে, ডিজিটাল ট্রান্সফরমেশন লিড থেকে, এআই কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট থেকে, মডার্ন বিজনেস অপারেটর থেকে, পুরো ব্যাপারটা আপনি এআই দিয়ে কি 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 ইউজ করা যেতে পারে চাকরিজীবীদের ক্ষেত্রে কিংবা বিজনেসম্যানদের ক্ষেত্রে আপনাদেরকে হাতে ধরে শেখানো হবে। এবং আপনারা 3 থেকে 3.5 মাস পর ভারতের এই গ্রোথ স্টোরিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন, বাড়িতে বসে, অফিসে চাকরি করে, ব্যবসা করে, যে যা করছেন তার মধ্যেই এআই কে ইনকর্পোরেট করে। এবং আমি আপনাদের প্রত্যেককে আহ্বান জানাবো, যারা যারা ভারতীয়রা এখনো এআই কোর্সে জয়েন করেননি, এটা আমার পার্সোনাল টিমের ফোন নাম্বার 9650634247। আমার টিমকে ফোন করুন, এই নাম্বারে ফোন করলে তারপর এক প্রেস করতে হবে, এক প্রেস করুন, আমার টিমের সঙ্গে কথা বলুন, আপনার মনে যা কিছু জিজ্ঞাসা আছে সেগুলো জিজ্ঞাসা করে নিন, দেন জয়েন করে যান। 16ই আগস্ট ক্লাস স্টার্ট হবে। আর বাংলাদেশের যারা আছেন, আমি প্রথমে ক্ষমা চেয়ে নেব, আপনাদের অনেক দিন আমি আপনারা ধৈর্য রেখেছেন, আমি অপেক্ষা করিয়েছি। আজকে বাংলাদেশের প্রথম, তার নাম আমি নেব, প্রথম একজন লার্নার আমাদের এআই কারিকুলামে জয়েন করেছেন, তার নাম বাসুদেব বাবু। বাসুদেব বাবু, আপনাকে ধন্যবাদ এই মুভমেন্টে জয়েন করার জন্য। আপনার নিজেরও গ্রোথ হোক, বাংলাদেশেরও গ্রোথ হোক, দুটো দেশ একসঙ্গে এগোক, এটুকুই চাইবো। এবং আপনার নাম আড্ডা 24/7 স্কিল বাংলার ইতিহাসে লেখা থাকবে, প্রথম বাংলাদেশের লার্নার যিনি আমাদের এই এআই কোর্সে জয়েন করলেন। আমাদের কাছে বাংলাদেশ থেকে 1000-এর ওপর মানুষ গুগল ফর্ম ফিল করে রেখেছেন। বাংলাদেশের দর্শকদের বলছি, আপনারা এটায় ফোন করবেন না। বাংলাদেশের জন্য আমি একটা গুগল ফর্ম করে দিয়েছিলাম, সেটা ফিল আপ করতে হয়েছে। ইন্ডিয়ানরা এটায় ফোন করে নেবেন ডিরেক্ট।
তো আপনারা যারা বাংলাদেশের লোকেরা যারা ফর্মটা ফিল আপ করে রেখেছেন, আমার টিম আগামীকাল সকাল থেকে এক এক করে সবাইকে হোয়াটসঅ্যাপ কল করে নেবে। ঠিক আছে, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিয়ে রেখেছেন, আপনাদের মানে কল যেতে তো একটু সমস্যা হয় আমাদের এখান থেকে, হোয়াটসঅ্যাপ কল ইজিলি হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ কল করে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিয়ে আপনাদেরকে ভর্তি করিয়ে নেবে, কি করে আপনারা ক্লাস করবেন পুরো গাইড করে দেবে, কোনো অসুবিধা নেই। আগামীকাল সকাল থেকে, আজকে রাতে আমি টিমকে বলেছি যে আজকে আর কিছু করতে হবে না, আগামীকাল থেকে আপনাদেরকে কানেক্ট করে নেওয়া হবে। আর যারা ইন্ডিয়ান দ্রুত ফোন করুন, দ্রুত এনরোল করুন। জয় হিন্দ।